আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা নিশ্চয় চিনতে পারছেন যে এই জমিটা আসলে কোনটা। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন। এই জমিটা মোটামুটি 2-3 মাস আগে আমরা জমিটা নিলাম 12,000 টাকা দিয়ে, যেটা কিনা সম্পূর্ণ কিন্তু ঘাসের জমি ছিল। ওই যে এখনও সামান্য কিছু ঘাস আছে, দেখেন এই যে এখনও সামান্য কিছু ঘাস আছে। তো ঘাসের গোড়া থাকা অবস্থায়, মানে ঘাসের এই যে মুড়াগুলো, এই যে মুড়াগুলো, এই মুড়াগুলো থাকা অবস্থায় কিন্তু আমরা এই জমিটা ভাড়া নিয়েছিলাম। যে আমরা মনে করছিলাম যে 2-3 মাস ঘাস থাক, এরপরে আমরা এখানে ধান রোপণ করব। তো 2-3 মাস ধরে কিন্তু আমাদের এই জমির ঘাস গরু খেলো। আর সামান্য আছে বলতে ওগুলো আমি ইচ্ছে করেই কাটিনি, এখন খুব কম করে কাটতেছি, অন্য জমির ঘাস কাটতেছি, কারণ এখন ঘাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই পাশের যে ঘাসের গোড়াগুলো এগুলো কিন্তু আমরা তুলে ফেলে দিচ্ছি, আর এই পাশের গোড়াগুলো এখনও কিন্তু তুলতে আছে, কারণ বর্ষা হচ্ছে সেজন্য আসলে তোলা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখন ধান রোপণ করব, আর সর্বোচ্চ 12-15 দিনের ভিতরে আমরা ধান রোপণ করব। ওই যে পাশে কিন্তু ধানের বীজ ফেলানো হয়েছে, ওই যে ওখানে ধানের বীজ ফেলানো হয়েছে, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো এখন এই জমির সম্পূর্ণ ঘাসের গোড়াগুলো তুলতে হবে, মানে যে ঘাসের মুড়াগুলো আছে যেগুলো, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, আসেন। এগুলো তুলে ফেলতে হবে। তুলে ফেলানোর পরে আসলে আইল দিতে হবে, এভাবে আইল দিতে হবে। এই যে দেখেন আমি সামান্য কিন্তু আইল দিছি, ওই যে ওই পাশে একটু আইল দিচ্ছি। তো আসলে এই জমিটা ওই উপরের দিকে আপনার হচ্ছে উঁচু, আর এই যে এদিকে কিন্তু নিচু, মানে জমিটা অত্যন্ত ঢালু। তো সেই জন্য আপনাকে ধান রোপণ করলে এই ছোট ছোট করে আইল দিতে হবে, মানে কাপ কাপ করতে হবে। যদি আপনি ছোট ছোট করে আইল না দেন, মানে এখানে একটা আইল দিলেন, ওই পাশে একটা আইল দিলেন, এভাবে যদি আইল না দেন তাহলে কি হবে, আপনার এখানে পানি সম্পূর্ণ কিন্তু নিচে নেমে যাবে। অর্থাৎ ওই উপরের দিকে কিন্তু পানি থাকবে না, নিচের দিকে কিন্তু পানি থাকবে। তো এই জন্য ছোটো ছোটো করে আইল দিলে আপনার সব জায়গায় কিন্তু পানি থাকবে। তো সেই আইল দিতে হবে। এই যে আগে ঘাসের মুড়াগুলো তুলতে হবে, এরপর কিন্তু এইভাবে আইল দিতে হবে, এই যে এইভাবে আইল দিতে হবে, দিয়ে চাষাবাদ করতে হবে, এরপরে ধান রোপণ করতে হবে। তো এই যে ঘাসের গোড়াগুলো, এই যে দেখেন, এগুলোই মূলত সেই ঘাসের গোড়াগুলো। এই যে দেখেন এগুলো তোলা হয়েছে, এগুলো এখন তুলে ওই পুকুরে ফেলে দিতে হবে। আমাদের ওখানে একটা পুকুর আছে, ওখানে ফেলে দিচ্ছি। আবার অনেক জায়গায় নিয়ে যাবো, ওই আশেপাশে ওই দূরে ফেলানো হচ্ছে, কাছাকাছি ফেলানো যাবে না, কারণ এখানে আবার ওই যে পানি বন্ধ হয়ে যাবে, আপনার হচ্ছে চকি মানে নালা, পানি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই গোড়াগুলো এখনও অর্ধেক গোড়া তুলতে আসছে, এই গোড়াগুলো তুলতে হবে। তোলার পরে এইভাবে আইল দিতে হবে, ছোট ছোট কাপ করতে হবে, আমি তো আপনাদেরকে বললামই। আর অনেক পরিমাণে এই যে দেখেন আগাছা হয়ে গেছে। এই যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখেন যে জংলি ঘাসগুলো আছে এগুলো কিন্তু হয়ে গেছে। তো এই জংলি ঘাসগুলো মারার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি কীটনাশক দিব। ঘাস মারার যে কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো দিয়ে আপনার হচ্ছে জমি চাষ দিয়ে দিব, মানে কয়েকদিন পরে। মোটামুটি আজকে ধরেন কীটনাশক দিলাম, 4-5 দিন পর যদি চাষ দেওয়া হয় এই ঘাসগুলো তাহলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর আপনি যদি এইভাবেই যদি চাষ দেন সেক্ষেত্রে এই ঘাসগুলো পচতে অনেক দেরি হবে, আবার অনেক সময় ঘাসগুলো লেগেও যায়। তো এই পাশে অনেক আগাছা হয়েছে যেগুলো জংলি ঘাস, এগুলো আসলে ঘাস মারা আমি কীটনাশক দিব, দিয়ে মেরে ফেলবো। আসলে হচ্ছে না এই জন্য যে আসলে পানি শেষ হয় না। এই যে দেখেন মানে প্রতিদিন পানি হচ্ছে, প্রতিদিনই পানি হচ্ছে। আর একটা বিষয়, এই যে ঘাস মারা কীটনাশক যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে যদি পরে আবার পানি পায় তাহলে কিন্তু কাজ ভালো করবে না। অর্থাৎ অনেক কড়া রোদে দিতে হবে, মিনিমাম 3-4 ঘন্টা যাতে রোদ পায়, এরপরে পানি পালে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেওয়ার 1 ঘন্টা পর, আধা ঘন্টা পরে যদি পানি পায় তাহলে কিন্তু কীটনাশকটা ভালো কাজ করবে না। তো এই জন্য আসলে সুযোগ সন্ধানে আমি আসি। আর এখনও গোড়ায় তোলা শেষ হয়নি। এই যে দেখেন এই যে পানি বেঁধে আছে, দেখেন এই যে পানি বেঁধে আছে, মানে প্রতিদিনই পানি হচ্ছে। এই জমিটা কিন্তু 28%, হ্যাঁ 28%। ওই সাইডে গাছ আছে, এই যে দেখেন গাছ আছে, এই যে চারো সাইডে গাছ আছে। গাছের দিকে আসলে ফসল ভালো হবে না, এই পাশে গাছ নাই। আর ওই পাশে তো আমাদের নারকেলের গাছ আছে, এই যে দেখেন ওই সাইডেও আপনার ধান ভালো হবে না। তো এক কথায় ছায়ের দিকে ধান ভালো হবে না, আর রোদের দিকে কিন্তু মোটামুটি ধান ভালোই হবে। তো 12,000 টাকাতে এই জমিটা আমরা নিছি। আর এই পাশে, আর এই যে এই পাশে দেখেন আমরা ধানের বীজ ফেলছি, ধানের বিছন কিন্তু হয়ে গেছে। আমাদের এই আঞ্চলিক ভাষায় ধানের এগুলোকে বিছন বলা হয়। এখন আপনাদের অঞ্চলে কি বলে জানি না, আমাদের মানে এক কথায় ধানের বীজ চারাকে আমরা বিছন বলি আমাদের অঞ্চলে। এই যে বেশ সুন্দর হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওই গরু খাচ্ছে, ছাগলে খাচ্ছে, ওই যে জায়গায় জায়গায় বেশ অনেক খেয়ে নিচ্ছে। তো আমরা একটু সার দিছিলাম, তো সার দেওয়ার পরে আসলে বিছনগুলো একটা অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, এই বীজগুলোই ধানগুলি মূলত এখানে রোপণ করা হবে। তো চাষ দিয়ে ধান রোপণ করব আমাদের বাড়ির কাছ থেকে, তো এই জন্য আসলে সুবিধা হবে, এই জন্য আমরা মূলত এই জমিটা নেওয়া। তো এর আগে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, ধানের জমি একটা নিয়েছিলাম 10 কাঠা, মানে আপনার হচ্ছে 16.5 শতাংশ, 6,000 টাকা দিয়ে নিয়েছিলাম।
তো সেটাও নিচু জমি, গাছের বাগানের নিচে দেখা যায় যে 1 বছর ধান হলে আর 1 বছর ধান হয় না। 2 বছর করছিলাম, 2 বছর না 1 বছরই করছিলাম, মানে ইরি হলে আমন হয় না, আমন হলে ইরি হয় না, এমন অবস্থা। মানে নিচু জমি, ওই যে ওই পাশে নিছিলাম, ওই পাশে। আপনারা যারা ভিডিও দেখেন আমার, তারা কিন্তু বলতে পারবেন, নতুনরা কিন্তু বলতে পারবেন না। তো যাই হোক, ওই জমিটা নিয়ে আমরা 6,000 টাকা দিয়ে নিয়েছিলাম 10 কাঠা। আর এটা তো মোটামুটি 1 বিঘা 12 কাঠা। আবার আমরা চাইলে এখানে আপনি হচ্ছে খরা মৌসুমে রবি শস্য চাষ করতে পারবো, যেমন আলু করতে পারবো, সরিষা করতে পারবো, গম করতে পারবো, মানে যে কোনো একটা। যেহেতু আলু সরিষা গম এগুলা এক সিজনে হয়, চাইলে রসুন করতে পারবো, পেঁয়াজ করতে পারবো, আর এই যে বর্ষা মৌসুমে ধান করতে পারবো। তো এই জন্যই মূলত জমিটা নেওয়া। এই যে আমাদের বাড়ির পাশে, এবং জমিটা আমরা বাড়ি থেকে সেচ দিব, কিন্তু এই যে আমাদের বাড়ি, এখান থেকে আমরা সেচ দিব। তো এই সুবিধার জন্যই নেওয়া। তো আমরা চিন্তা ভাবনা করছি ধান রোপণ করব, ধান রোপণ করার পরে আবার আলু রোপণ করব, এই জন্যই নেওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যখন ধান রোপণ করব অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানাই দিব। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।